আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে শেষ ক্লাস রুই মাছের। এই আর কথা না বলি, আর কথা বললে তো জরিমানা, এটা একটু খেয়াল রাখি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা হচ্ছে বায়ুথলি এটা চলছিল, তাই না? কাছ থেকে শুরু হবে। আচ্ছা, এখানে কি বলেছিলাম ভেবেরিয়ান ওসিকল, এটা ময়মনসিংহ 23 সালে ক্ষয়ের জন্য আসছিল। ওই বায়ুথলির উপরের দিকে দেখো আছে ভেবেরিয়ান ওসিকল, মানে এটা হচ্ছে ভেবেরিয়ান একজন বৈজ্ঞানিকের নাম। ওসিকল মানে অস্থিখণ্ড, ছোট ছোট অস্থি। এটা হলো অন্তকর্ণের মধ্যে থাকে, রুই মাছের অন্তকর্ণে থাকে। এগুলো শব্দ শুনতে সাহায্য করে এই অস্থিগুলো আর কি। হ্যাঁ, দেখো বায়ুথলি আছে না, বায়ুথলির কাজ, সেই বায়ুথলির কাজের উপরের দিকে বোল্ড করা দেখো লেখা আছে ভেবেরিয়ান ওসিকল, 2 নম্বর লাইনে। হ্যাঁ, এমসিকিউ পাওনি? না, এটা হলো এমসিকিউ তো আছে, আবার ক্ষয়ের জন্য আসছিল ময়মনসিংহ 23 সালে ক্ষয়ের জন্য। আচ্ছা, বায়ুথলির কাজ এটা আসছে যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য, আর রাজশাহী বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য। বায়ুথলির কাজ, আচ্ছা বায়ুথলির কাজের মধ্যে প্লববতা রক্ষা, এটা তো বুঝো তাই না? যে অর্থাৎ হলো যখন যেখানে খুশি তারা সেখানে জরিমানা হয়েছে নাকি দেখো 13 হয়েছে। তাহলে হচ্ছে যখন যেখানে, অর্থাৎ তারা যদি চায় পানির উপরের দিকে থাকবে, উপরে থাকতে পারবে, যদি তারা নিচের দিকে যেতে চায় নিচে যেতে পারে, এরকম আর কি। প্লববতা যদিও বলতে কি ভাসিয়ে রাখা, এরকম কিছু হয় তাই না? ফিজিক্সে আছে। ছুটি ওই নাম ফেরত করলে ওই ক্যাপ্টেন, ওই ক্যাপ্টেন গোসল করছে। ক্যাপ্টেন গোসল করছে। ক্যাপ্টেন গোসল করতে ক্যাপ্টেন কি জানাইছে যে দেরি হবে? তুমি তো জানাইছিলা। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেনের তো জরিমানা হচ্ছেই, আর ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু যে নাম ফেরত চেক করা কে আসে না আসে, 2 ক্যাপ্টেনের কিন্তু দায়িত্ব। হ্যাঁ, ওটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, নাহলে তো জরিমানা উঠবে না। জরিমানা তো তোমাদেরই কাজে আসবে। এই জরিমানার টাকা দিয়ে খাই দেয় যে, বেশি উঠলে বেশি জমলে বেশি খাওয়া দাওয়া যাবে। এটাতে কি খাওয়া যাবে? খালি হয়তো ওই ঝালমুড়ি খাওয়া যাবে। আচ্ছা দেখো, তাহলে হলো যে এর মধ্যে কোন এই বায়ুথলির কাজের মধ্যে কোন বিষয়টা মনে হচ্ছে যে জানো না, মানে বুঝো না? প্রতিধ্বনি সৃষ্টি। ভেবেরিয়ান ওসিকল হলো অন্তকর্ণের মধ্যে ছোট ছোট অস্থি। এটা কি করে? এটা হলো শব্দ শুনতে সাহায্য করে, এই ছোট ছোট অস্থিগুলো আর কি। হ্যাঁ, আমরা কান যখন পড়বো মানুষের, তখন বুঝতে পারবো। এই কথা হচ্ছে কেন? প্রতিধ্বনি সৃষ্টি কিভাবে হয়? যে দেখো যে বায়ুথলি পানিতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা ভেবেরিয়ান ওসিকল। আমরা জানি শব্দ তরঙ্গ বাতাসের মধ্যে দিয়ে পরিচালিত হয়, মানে বাতাসের ভিতর দিয়ে তো যায়, তাই না? তাহলে বায়ুথলির মধ্যে বাতাস থাকে, তাই ওই বায়ুথলির টা কি শব্দ তরঙ্গ শুনতে সাহায্যে ব্যবহৃত হয়। এই জন্য বলছি প্রতিধ্বনি সৃষ্টি। এই কাজটা কিন্তু 6টা পয়েন্টই লিখতে হবে। হ্যাঁ, আবার শব্দ উৎপাদনও করতে পারে বায়ুথলির। কি করতে পারে? যে বায়ুথলি হচ্ছে শব্দ তৈরি করতে পারে, অর্থাৎ বায়ুথলির ভিতর থেকে যে গ্যাসটা সেটা বাইরের দিকে বের করে খাদ্যনালী হয়ে মুখ দিয়ে আবার এটা শব্দ হয়। এই শব্দটা কেমন হয় সেটাও কিন্তু এমসিকিউ। হিস হিস শব্দ এরকম হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম শব্দ করতে পারে। চাপ নিয়ন্ত্রণ, সাবমেরিনের মতো অবস্থা করতে পারে, অর্থাৎ সাবমেরিন যেমন যখন যেখানে খুশি যেতে পারে না, সাবমেরিন গুলা যে পানির তল দিয়ে যেগুলো যায় আর কি। তো ওরা যখন মনে করো চাচ্ছে যে অনেক গভীরে চলে যাবে, তখন বায়ুথলির গ্যাস গুলা বের করে দেয়, খাদ্যনালীতে বের করে দেয়, তখন চুপসে গেল, তখন অটোমেটিকলি নিচের দিকে নেমে আসে,
যখন তারা মনে করে যে আমি আবার উপরে উঠবো, তখন বায়ুথলি আবার গ্যাস ধারণ করতে পারে, গ্যাস ধারণ করে আবার কি করে উপরের দিকে উঠতে পারে, এই কাজটা করতে পারে। হ্যাঁ, এটা হলো চাপ নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার দেখো পার্থক্যটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ রুই মাছের শ্বসনাঙ্গ এবং মানুষের শ্বসনাঙ্গ। মানুষের শ্বসন অঙ্গ তো আমরা যখন মানুষের শ্বসন অঙ্গে ওখানে যাব তখন জানবো। এবার আমরা চলে আসি পাওনি, এই যে 137 পৃষ্ঠা, 137 পাওনি, 137 পৃষ্ঠা পাইছো? পার্থক্য পেয়েছো? আচ্ছা, এবার দেখো রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত, এই 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 জায়গাটা সম্পূর্ণটাই এমসিকিউ। হ্যাঁ, তো এর মধ্যে কিছু বিষয় থাকে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, যেমন ধরো অ্যাটেরিশিয়া। অ্যাটেরিশিয়া কাকে বলে? অ্যাটেরিশিয়া উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহে শোষিত হয়, এই ঘটনাকে অ্যাটেরিশিয়া বলে। অ্যাটেরিশিয়ার বাংলা অর্থ যদিও বন্ধ হয়ে যাওয়া, মানে ডিমগুলো বের না হওয়া, এই ডিম যে বের হচ্ছে না এটা বন্ধ হয়ে যাওয়া, এই জন্য অ্যাটেরিশিয়ার বাংলা অর্থ ডিম বের না হওয়া বা বন্ধ হয়ে যাওয়া। কেন এটা বলছে নাকি? ও মনে হলো, ও না ঠিকই বলছে। ও আর কি, ও আজকাল আর কি, ও আজকাল হচ্ছে যে মানুষের মনের কথা বুঝতে পারে। বুঝছো, মানে এই যে মাছটা যে উঁচা করে আছে, তো তো ও বলছে যে এই মানুষটা নাকি বলছে যে তাড়াতাড়ি ছবিটা তুললে আমি আর উঁচা করে থাকতে পারছি না। স্যার এটা তো মানুষের বডির থেকে তো বড় লাগছে। হ্যাঁ, বড়ই তো, কারণ এই যে 25 কেজি ওজন, 10 বছর বয়সী। হ্যাঁ, নড়াচড়া করছে না, মৃত। তো মাছ তো বেশিরভাগ মাছ তো মৃতই হয়। আচ্ছা দেখো, অ্যাটেরিশিয়া হলো। এরপরে দেখো যে প্রজনন তন্ত্রের এই অংশে মেসারকিয়াম আর আরেকটা হচ্ছে মেসোভেরিয়াম, এই দুটো শব্দ। মেসারকিয়ামের সরল বাংলা অর্থ হলো বৃক্ক অন্ডকোষ সংযোজক, মানে বৃক্ক অন্ডকোষ সংযোজক, মানে বৃক্কের সাথে অন্ডকোষ লেগে থাকে। হ্যাঁ, এটার বাংলা অর্থ বৃক্ক অন্ডকোষ সংযোজক। আর মেসোভেরিয়ামের বাংলা অর্থ হলো বৃক্ক ডিম্বকোষ সংযোজক, বৃক্ক যখন ডিম্বকোষের সাথে লেগে থাকে সেইটা এরকম নাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে মেসারকিয়াম এটা হচ্ছে কাকে বলে, বা এটা হচ্ছে এমসিকিউ বলবো। মেসোরকিয়াম যেটা বৃক্ক অন্ডকোষ সংযোজক, বৃক্ক অন্ডকোষ সংযোজক। পাওনি? এই যে বোল্ড করা, তোমরা আজকাল চোখে কম দেখছো নাকি? তাই তেমন হচ্ছে। মেসোভেরিয়াম মানে হলো বৃক্ক ডিম্বকোষ সংযোজক। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ এগুলো এমসিকিউ। আচ্ছা, এবার দেখো যে সরাসরি যৌন পরিপক্কতা এটা খুব আসে পরীক্ষায়। যে দেখো বাংলাদেশে আগে 3 বছর বয়সে জননক্ষম হতো, মানে বাংলাদেশে যে মাছগুলা ছিল রুই মাছ, তারা হলো আগে 3 বছর বয়সে জননক্ষম হতো। এখন কিন্তু 2 বছর বা 1 বছর বয়সেই জননক্ষম হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো বই অবশ্য 2 বছরের কথা বলা আছে, এখানে গাজিয়াতুলের বই আছে 1 বছর। তাহলে দুইটা মনে রাখবা, 2 বা 1 বছর। হ্যাঁ, যে এই যে রুই মাছে 1 বছর বয়সেই জনন ঘটে। তো এটার কারণ কি বলো তো, কি কারণ? কারণ কি? খাবারের তো বিভিন্ন ওই যে কেমিক্যাল দেয়, তারপরে এইসব কারণে, এইসব কারণে হতে পারে। না, ধারণা তো কিন্তু একবারে মানে ইয়ে করনি, অমূলক না আর কি। হ্যাঁ, তবে হচ্ছে যে মেন কারণ হলো অন্তঃশোষণের কারণে। হ্যাঁ, অন্তঃপ্রজননের কারণে, অন্তঃশোষণ না, অন্তঃপ্রজননের কারণে। অন্তঃপ্রজনন বলতে কেমন বোঝায় জানো? অন্তঃপ্রজনন মানে কি, একটা হ্যাচারির মধ্যে মানে হাউজের টাইপের, হ্যাঁ, ওখানে ধরো একই প্রজাতির মাছ রেখে
প্রজনন যদি ঘটানো হয়, তাহলে তো ভিন্ন প্রজাতির মাছের সাথে নিষেধ হচ্ছে না, একই প্রজাতির সাথেই বারবার নিষেধ হচ্ছে। এরকম হলে তখন জিনগতভাবে একটু দুর্বল হতে থাকে অনেক কিছু আর কি। হ্যাঁ, তো তখন অটোমেটিকলি তখন তার প্রজননের যে বয়সটা সেটাও কমে আসে, মানে মারাও যায় তাড়াতাড়ি। যত আর কি দূরের, যেমন ধরো যে আত্মীয় স্বজনের সাথে বিয়ে করা কিন্তু এই কারণে যে অনুত্তম বলা হয়েছে। আত্মীয় স্বজনের সাথে বিয়ে করাকে খালাতো মামা কেন? ও আচ্ছা, আত্মীয় স্বজনের কাছে, হ্যাঁ মানে আত্মীয় স্বজন তো বুঝতে পারছো, মানে খালাতো বোনের সাথে খালাতো বোন, না খালাতো বোনের সাথে খালাতো ভাই বা হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে বলি যে এই জিনিসটা হচ্ছে যে কেন হচ্ছে ধর্মে এটাকে কেন নিরুৎসাহিত করা হয়েছে, মানে হারাম করা হয়নি, তবে বলা হয়েছে যে এই কাজটা না করাই ভালো। হ্যাঁ, এটা বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? এই কারণটা হচ্ছে যে এখন ধরো যে পরিবেশ পরিস্থিতির নির্ভর করে, যেমন কানাডার মতো জায়গা, হ্যাঁ কানাডা, এখানে মানুষজন অনেক দূর দূরান্তে থাকে এবং বিশাল বড় দেশ। এখন ধরো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে না হলে অনেক দূরে, ধরো 10 দিন লাগে শ্বশুর বাড়ি যেতে, এরকম অবস্থা। তো সেরকম জায়গাতে তোমার অনেকটা বাধ্য হয়ে আত্মীয় স্বজনের মধ্যে ধরো অনেকে বিয়ে করে নেয় দূরের দেশ হলে। হ্যাঁ, যেমন সৌদি আরবে তাই, এখানে কিন্তু মানুষজন খুব মানে অনেক দূরে দূরে অল্প অল্প কিছু মানুষজন থাকে, তারপরে ফাঁকা মাঠ অনেক দূর, বড় দেশ। তো এই সমস্ত জায়গাতে ধরো যে দূরের কারোর সাথে বিয়ে করতে গেলে দেখা যাচ্ছে যে হচ্ছে সমস্যা, মানে যাতায়াত ব্যাপার স্যাপার এটা সেটা। তো ওই জন্য একবারে হারাম করা হয়নি, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। কারণটা কি দেখো, মানে ধর্মে এটাকে নিরুৎসাহিত করা কেন হয়েছে, মানে এটা না করতে বলা হয়েছে, না করাটা উত্তম বলা হয়েছে, হারাম করা হয়নি কেন, এটা একটু শুনে রাখো, তোমরাও তো ভবিষ্যতে না সর্বোচ্চ 10, 20 না, জার্মানি হোক সর্বোচ্চ 10। হ্যাঁ, আচ্ছা শোনো, এটা একটু জেনে রাখো, কারণ তোমাদের তো ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে পারে, তাই না? না ঘটতে পারে, প্রস্তাবের মাধ্যমে তো কেউ নাই, কেউ না থাকলে সেটা ভিন্ন কথা, সবার তো এরকম না। এই শুনে নাও, যখন হচ্ছে একটু থামো, জিনগত যখন মিল বেশি থাকবে তো তখন হচ্ছে এই অবস্থায়, মানে বিয়ে হলে কি হয়, নিজেদের আত্মীয় বিয়ে হলে জিনগত মিল বেশি, যত জিনগত মিল বেশি থাকে তত আর কি হ্যাঁ বিভিন্ন রোগ তো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক ক্ষেত্রে অনেক জিন বিলুপ্ত হয়ে যায়, মানে অনেক দরকারি জিন বিলুপ্ত হয়ে যায়। তো এই জন্যই তোমার হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করাটা মানে ঠিক না, ভালো না, এটা বলা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে উচিত না আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই জন্য তোমাদের এরকম কোনো প্রস্তাব আসলে এটা মাথায় রাখবা যে আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ ও সেটাই তো বললাম, যে বাচ্চা কাচ্চা গুলা হবে, সেই বাচ্চা কাচ্চা গুলার বিভিন্ন রোগ হতে পারে। হ্যাঁ, যেমন হলো থ্যালাসেমিয়া, তারপরে হলো আরো অনেক ধরনের, যেমন বর্ণান্ধতা, এটা সেটা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। কিন্তু আরেকটা বড় বিষয় হলো ওই বাচ্চাগুলা মানে তার যে জিনগত অনেক রকমের প্রবলেমের সমস্যায় পড়বে আর কি। এই জন্য বলা হচ্ছে যে না করাটা ভালো, না করাটাই উচিত। বুঝতে পারছো? তাহলে তোমরা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করবা না। হ্যাঁ, ও না 100% না, তবে হচ্ছে 95%। এই জন্য আর কি থ্যালাসেমিয়া মানে হচ্ছে যে যাদের রক্তগুলো তৈরি হয় না, রক্ত শূন্যতা, রক্ত তৈরি হয় না মোট কথা, এই জন্য রক্ত শূন্যতার রোগ হয়, রক্ত তৈরি হয় না যে এই জন্য। আচ্ছা, তারপরে দেখো যে তাহলে এটা মনে রাখবো কি, যে রুই মাছের প্রজনন ক্ষম গাজী আজমলে বই আছে 1 বছর, অন্য বই আছে 2 বছর, দুটোই মনে রাখবা, 2 বছর 1 বছর দুটোই মনে রাখবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কারণটাও জানবা, পরীক্ষা দিতে আসে কেন হলো এটা, অন্তঃপ্রজননের কারণে। 2 বছর না ওই যে রুই মাসে 1 বছরেই বয়সেই জনন ঘটে, এটাও আছে, 2ও আছে। তো ওই জন্য বললাম দুইটাই লাগবে, অন্য বই সরাসরি 2 আছে। হ্যাঁ,
ওই যে একসাথে দুইটা থাকবে না, হ্যাঁ, হয় দুই না এক, বুঝছো? আচ্ছা, কোন সময় এদের যৌন ধরন হয়? জুন জুলাই মাসের দিকে এদের বংশ বৃদ্ধির জন্য প্রস্তুত হয়, মানে যৌন ধরন হয়। তো দেখো এটা মনে রাখা খুব সোজা। যৌন কথাটাতে দেখো, যৌন কথাটার মধ্যে অন্তর্য আছে, আবার জুনের মধ্যেও দেখো বর্গের জ জ মিল আছে না, জ জ মিল আছে। এইভাবে মনে রাখা যাবে যে এটা হলো জুন জুলাই হয়, যেহেতু কাছাকাছি শব্দ, মানে মিল আছে, তাই না? এটা এইভাবে মনে রাখো। নাম্বারটা দেন। ওই যে নাম্বার, এত বড় হয়ে লেখা আছে জানতে পারছে না। আমি জানতাম যে জোবাইর হচ্ছে নাম্বার একদিন যাবে, তাই হচ্ছে আগেই লিখে রাখছি। আপনারা আপনি দেখছি অন্য মুড়ের কথা বুঝতে পারেন। হ্যাঁ, কার মতো জানো কে বলছে? হ্যাঁ, কানুন। হ্যাঁ, কানুনের মতো। আচ্ছা, এবার দেখো এইখানে কিছু এমসিকিউ আরেকটা আছে, যেমন হচ্ছে সাধারণত স্ত্রী মাস 51 থেকে 70 সেন্টিমিটার আর পুরুষ মাস 60 থেকে 65 এরকম যখন হয়, তখন হচ্ছে এরা জননক্ষম হয়ে যায় আর কি। এরপরে হচ্ছে বর্ষাকালে জুন জুলাই, বর্ষাকালটাও আলাদাভাবে মনে রাখবা। প্রজনন ঋতু কোন সময়? 3 নম্বর লাইন, বর্ষাকাল বা জুন জুলাই, দুটাই মনে রাখবা। হ্যাঁ, এইভাবে মনে রাখবো। বর্ষাকালে ব আছে, তার মানে হলো বিয়ে হয় বর্ষাকালে, তাই না? হ্যাঁ, শীতকালে সবাই বিয়ে করে। না ওটা ঠিক নাই, যার যখন খুশি, না যার যখন খুশি তা না, যখন বিয়ে দেয় আর কি, তখন ওকে বিয়ে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো প্রজনন স্থান কোথায় হয়? 4 নম্বর লাইন, পুকুর, হাওর, বাওর, বিল ইত্যাদি। আর একটা জ্ঞানমূলক কোশ্চিন, সেটা হলো যে পোটামোডোমাস, পোটামোডোমাস জিনিসটা কি, এটা একটু জেনে রাখো। দেখো 5 নম্বরে আছে প্রোটামোডোমাস। প্রোটামোডোমাস মানে বুঝায় এরকম যে স্বাদুপানির মাছ যদি স্বাদু পানিতেই যদি পরিযান করে, বা স্বাদু পানির মাছ স্বাদু পানিতে থেকেই প্রজনন কাজটা চালিয়ে নেয়, তাহলে এই ধরনের মাছকে বলা হয় পোটামোডোমাস। তার মানে হলো স্বাদু পানির মাছ। যেমন ধরো আমরা জানি ইলিশ মাছ, হ্যাঁ, তারা কিন্তু সমুদ্রের মাছ, কিন্তু তারা কিন্তু ডিম ছাড়ে কোথায়? মিঠা পানিতে এসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ইলিশ মাছ তো অ্যাকচুয়ালি সামুদ্রিক, হ্যাঁ, কিন্তু ডিম যখন ছাড়তে আসে তখন ধরা পড়ে যায়, তাই না? কিন্তু আসলে ওরা সামুদ্রিক মাছ, ওই জন্য তো নুনটা দুটা, ইলিশ মাছ একটু নুনটা লাগে না, লাগে না, গন্ধ লাগে। আচ্ছা, দেখা যাক একটা বিশেষ টেস্ট আছে আর কি, তাই না? হ্যাঁ, তো যাই হোক, তো তাহলে হচ্ছে যে কিন্তু রুই মাছের ক্ষেত্রে এমনটা ঘটে না। ওরা হচ্ছে যে ডিম পাড়ার সময় যে সমুদ্রে বেড়াতে যাবে, এরকম ঘটনা ঘটে না। হ্যাঁ, যখন ডিম পাড়ার সময় হবে তখন হচ্ছে যে সমুদ্রে বেড়াতে যাবে। হ্যাঁ, যেমন অনেক মানুষও ডিম পাড়ার সময় ধরো সমুদ্রে বেড়াতে যাবে, মানুষ তো না, হ্যাঁ, মানে হানিমুন যেটা বলে আর কি, ডিম দেওয়ার সময় হাফটা ফুলটা, ওটা এই হাফটা কিভাবে ফুলটা হয়, ফুলটা কিভাবে, হ্যাঁ, সেইটা হচ্ছে কিন্তু 11:30 ক্লাসে বলেছি, ওটা একটু এটা করো, ওই যে ইউটিউবে দিয়ে আছে, দেখে নিও। আচ্ছা, এবার দেখো ডিম ছাড়ার সময় দেখো, বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ, উজানের পাহাড়ি ঢল, তীব্র স্রোত ও ফেনিল বলতে ফেনিল মানে ফেনা ঘোলা পানিতে রুই মাছ ঝাঁক বেঁধে নদীর অগভীর অংশে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। এই সময় পানির তাপমাত্রা, এই তোমরা হচ্ছে ক্যাপ্টেন কই? আচ্ছা, তুমি হচ্ছে ধরাই দাও তাহলে, সহকারী না, ওই যে অনেক সময় ইয়ে থাকে না, এই ভারপ্রাপ্ত। আচ্ছা, ও যেহেতু দায়িত্ব নিতে আজকে ভারপ্রাপ্ত, ও ভারপ্রাপ্ত না, আপনি দেখেন এই তুমি তো ক্যাপ্টেন, দেখো তো আচ্ছা, এবার কথা বললে জরিমানা দিবা। হ্যাঁ, রেডি? জি স্যার।
তাহলে এখন দেখো তাপমাত্রা কেমন থাকবে, তো বলছে যে তাপমাত্রা থাকবে 24 থেকে 28, আর পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে। আচ্ছা, এটা একটু মনে রাখবা, রুই মাছের কিন্তু যে প্রজননটা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু অন্তঃনিষেক ঘটে না, বহির্নিষেক ঘটে। বহির্নিষেক মানে কি? আমরা তো জানি নিষেক মানে হলো বোঝায় শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন, এটা কিন্তু নিষেক বলে। কিন্তু সেই নিষেকটা যদি পেটের মধ্যে না হয়ে বাইরে হয় তাহলে বহির্নিষেক। তো মাছদের ক্ষেত্রে বাইরে হয়, বাইরে হলো যে স্ত্রী মাছ ডিম ছেড়ে দেয়, তারপর পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দেয়, যে বাইরে নিষেক হয়, বুঝতো? এটাই হলো, এটাকে বলা হচ্ছে বহির্নিষেক, এটা হলো বহির্নিষেক। এবার দেখো, এবার হচ্ছে এখানে একটা কথা বলা আছে যে স্পনিং কাকে বলে, এটাও জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। হ্যাঁ, স্পনিং, ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। হ্যাঁ বলো, ও পাওনি পরের পৃষ্ঠা। হ্যাঁ বলো। হ্যাঁ, একই জায়গায়। আচ্ছা, এটা মনে রাখবা যে এরা হচ্ছে যে পানি যখন স্রোত হয় না, পানি স্রোত হলে ওদের শিহরণ জাগে। হ্যাঁ, শিহরণ জাগে, তখন হচ্ছে যে ওই যে ডিম গুলা ছেড়ে দেয়, তারপর শুক্রাণু ইয়ে হয়, এই বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মতো তার হবে না, ওদের অন্যরকম। পানির মধ্যে কি হবে? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আরেকটা কথা বলা হচ্ছে যে ফিকান্ডিটি বা উর্বরতা কাকে বলে? প্রত্যেক প্রজননকে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে, এবং প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি হলো 1 লক্ষ থেকে 4 লক্ষ, এটুকু মনে রাখতে হবে। এরপরে দেখো ডিমারসল, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। ডিমারসল কাকে বলে আর হলো পেলাজিক কাকে বলে? এই যে নিষেকের এখানে দেখো ডিমারসাল কাকে বলে, আর হচ্ছে ডিমারসাল কাকে বলে, আর পেলাজিক কাকে বলে? ডিমারসাল মনে রাখবা, ড আছে না? হ্যাঁ বলো। এত ডিম উৎপাদন করে কি মাছ? হ্যাঁ, মানে শোনো, এটা মনে রাখবা যে বেশি করতে হবে এই কারণে, যে কারণ সবগুলোর সাথে তো নিষেক হবে না। বেশি, যেমন যুদ্ধ বাতলে অনেক সময় একটা গুলি মারলেই ধরো মারা যাবে, কিন্তু ধরো প্রতিরক্ষার সময় তো এলো পাথরে মারতেই থাকে, তাই না? যেটা লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরো যে ইরান যখন ইসরায়েলে মিসাইল মারছে, তখন একটা মারছে, অনেকগুলা মারে, তাই না? কেন মারে? যে একটা না একটা কাজ যেন হয়। যেমন মানুষের শুক্রাণু 40 কোটি যায়, সর্বোচ্চ 40 কোটি শুক্রাণু যায়, বুঝতে পারছো? দেখি এবার কি কথা বলছে। আচ্ছা, এবার দেখি, আমি এই ব্যাগটা সামনে রাখলাম। আচ্ছা, মনে রাখবা ডিমারসলে ড আছে, তাই না? তার মানে যে ডিম ডুবে যায়, মনে রাখার জন্য ডিমারসলে ড আছে, তার মানে যে ডিম ডুবে যায়। আর পেলাজিক হলো ভেসে থাকা ডিম। হ্যাঁ, পেলাজিক হলো ভেসে থাকা ডিম, পেলাজিক হলো ভেসে থাকা ডিম। ডিমারসিল হলো ডুবে যায়, পেলাজিক হলো ভেসে থাকে। একটা মনে রাখলে একটা মনে থাকবে, এটা জ্ঞানমূলক এবং এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো অর্গানোজেনেসিস কাকে বলে? রুই মাছের জীবন চক্রের দেখো যে 4th নম্বর প্যারার এক জায়গায় আছে অর্গানোজেনেসিস। না, এর আগের গুলা লাগবে না। পাইছো অর্গানোজেনেসিস? না, এই মেরোপ্লাস্টিক এগুলো প্রথম অধ্যায়ে পড়েছে, ওখান থেকে দিবে, এখান থেকে দিবে না। ক্লিভেজ, তারপরে মেরোপ্লাস্টিক, এগুলো প্রথম অধ্যায়ে পড়েছে, যে ওখান থেকে দিবে, এখান থেকে দিবে। পড়ছো না এগুলা? ওই কারণে এখান থেকে দিবে না। ব্লাস্টুলা সব তো পড়ছো ওখানে। হ্যাঁ, রক্তের সম্পর্ক নাই এমন তো আত্মীয়ের সাথে তো বিয়ে করা যাবে। হ্যাঁ, রক্তের সম্পর্ক নাই এরকম আত্মীয়ের সাথে বিয়ে করা যাবে। হ্যাঁ, না, ওর তো হতে পারে এমন, অনেকে থাকে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে বিয়ে দিয়ে দেয়, অনেক সময় হয়, হতেই পারে, তাই না? এইটা তোমরা দাওয়াত খেতে যেও আর কি। হ্যাঁ, হ্যাঁ, জুবাইর এলিয়েট অর্গানোজেনেসিস দেখো। আচ্ছা দেখো, অর্গানোজেনেসিস নামটা কেন হলো বলো? অর্গানোজেনেসিস নামটা কেন হলো? অর্গান মানে অঙ্গ,
জেনে মানে তৈরি, সিস মানে পদ্ধতি। অর্গান তৈরির পদ্ধতিটাই হলো অর্গানোজেনেসিস। এটা জ্ঞানমূলকের জন্য মনে রাখবা, জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। এরপরে দেখো ডিম্পোনা বা রেণুপোনা কাকে বলে? 15 থেকে 18 ঘন্টার মধ্যে, এটুকু জ্ঞানমূলক। তারপরে দেখো ধানীপোনা, লাস্ট লাইন। ধানীপোনার পোনা 12 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। ধানীপোনা, ধানীপোনা পাওনি না? কি বল? হ্যাঁ, ডিম্পোনা বা রেণুপোনা বললাম যে। হ্যাঁ, তারপরে ধানীপোনা। ধানীপোনা হচ্ছে কত মিলিমিটার পর্যন্ত লম্বা হয় ধানীপোনা? 2 থেকে 3 পাওনি? পাইছো কি? ধানীপোনা তৃতীয় নম্বর লাইন। এরপরে দেখো আঙ্গুলিপোনা, মানে আঙ্গুলের মতো সাইজ, আঙ্গুলের মতো সাইজ, এটাকে বলা হয় আঙ্গুলিপোনা। হ্যাঁ বলো, পড়েছো তো? কৃষি বই পড়ছো? মাঝে 3টা বিষয় হয়, হ্যাঁ সেটা মনে রাখবা। আধার মনে রাখলে মনে থাকবে। আধার, রতে হলো রেণুপোনা, রতে রেণুপোনা, ধতে ধানীপোনা, আর আতে আঙ্গুলিপোনা। আধার মনে রাখলে মনে থাকবে। হ্যাঁ, ব্রড পাস কাকে বলে? 30 দিন পর আঙ্গুলিপোনার আঙ্গিক পরিবর্তন, আকারের পরিবর্তন ঘটে, তখন হচ্ছে এদের যৌন পরিপক্কতা লাভ হয়, এইকে বলা হয় ব্রড পাস। হ্যাঁ, এগুলো সব সবই এমসিকিউ। এবার দেখো রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ না, এটা হলো সিকিউ না। এখানে হচ্ছে শুধু, এখানে শুধু কোনটা সিকিউ মানে এমসিকিউ? 4র্থ নম্বর প্যারায় দেখো যে 4র্থ নম্বর প্যারায় মৎস্য খনি, জিন ব্যাংক সমৃদ্ধ, এই যে হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি নামে অভিহিত করা হয়। হ্যাঁ স্যার, পাইছো তাই না? হ্যাঁ 4র্থ নম্বর প্যারা, 4র্থ গুণ। হ্যাঁ হ্যাঁ হালদা নদী। হ্যাঁ, হালদা নদী। এটা নদীর নাম। হ্যাঁ, নদীর নাম। হালদা একটা জায়গা, মানে চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে বেশি স্যারে। আচ্ছা, এখানে খেয়াল করো, এরপরে শেষ নম্বর যে প্যারাটা, তার শেষ 3 লাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি নামের একটি আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে হালদা নদীকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা নামে পরিচিত করা হয়। এটাও জ্ঞানমূলক কোশ্চেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে নদী আছে? না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, মানে ওইখানে আর কি। আছে স্যার, আছে। আচ্ছা, এবার দেখো যে রুই মাছের সংরক্ষণ, এটা সৃজনশীল। রুই মাছের সংরক্ষণ সৃজনশীল, রুই মাছের সংরক্ষণ মানে এইভাবে রুই মাছের একটা ছবি দিতে পারে, দিয়ে বলবে যে উদ্দীপকটি সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো। তাহলে এটা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। না, এই 8টা পয়েন্ট লিখলেই হবে, 8টা। এর মধ্যে এমসিকিউ না, এটা খালি জ্ঞানমূলকের সিকিউ এর জন্যই। এবার আমরা চলে আসি ঘাস ফুরিং। এবার ঘাস ফুরিং এ চলে আসো। হ্যাঁ হ্যাঁ, ঘাস ফুরিং কোনটা? হ্যাঁ, ওটা সিকিউ। হ্যাঁ, এবার হচ্ছে কয়টা বাজে? মানে কয়টা বাজে? হ্যাঁ, আপনি যা তুমি পড়াইলেন, এই যে আপনি তো ছেড়ে দিয়ে হ্যাঁ, কিন্তু কোন শেষ করতে হবে। আচ্ছা বলো, মানে কয়টা বাজে এখন? কেমন 40? তাহলে হয় 2 পৃষ্ঠা পড়ায়। হ্যাঁ বলো, প্রশ্ন সমস্যা থাকলে বলো। বলো, আগের কারো কোনো সমস্যা থাকলে বলে নাও। আগের কোনো সমস্যা থাকলে বলো। আগের কোনো সমস্যা থাকলে বলো। বলো, আগের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, মনে রাখবা, গ্লো বলতে বোঝায়, গ্লোসো মানে জিহ্বা। গ্লোসো মানে জিহ্বা। হ্যাঁ, তো জিহ্বার নিচের দিকে যে ধমনী থাকে, তার নাম হাইপোগ্লোসাল।
বুঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ, হাইপোব্রাঙ্কিয়াল আর হাইপোগ্লোসিয়াল একই। ব্রাঙ্কিয়াল মানে ওই যে ফুলকা থাকে, তো ফুলকা ফুলকা বরাবর নিচের দিকে হচ্ছে, ওই জন্য এর নাম হাইপোব্রাঙ্কিয়াল। হাইপো মানে নিচে, হাইপো মানে নিচে। বলো আগের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। হাইওয়েট আর্টস মানে দেখো, হাইওয়েট আর্টসটা কি আমরা তো জানি। হ্যাঁ আমরা জানি যে আমাদের যেমন এই যে এইখানে, এখানে তো নাই, এই যে এইখানে খেয়াল করো, এইখানে আমাদের একটা তরুণাস্থি নির্মিত একটা অস্থি আছে, তরুণাস্থি নির্মিত, এটাকে বলা হয় হাইওয়েট। হাইওয়েট মানে ইউ, গ্রিক শব্দ হাইওয়েট মানে ইউ, ইউ এর মতো দেখতে, ইউ এর মতো দেখতে। হ্যাঁ এরকম একটা অস্থিকে বলা হয় হাইওয়েট, ইউ এর মতো দেখতে, এটাকে বলা হয় কি হাইওয়েট। হ্যাঁ তাহলে এখন কি বলছো তুমি, হাইওয়েট আর্টস। তাহলে ওর নিচ বরাবর, ওর নিচ বরাবর যে আমরা জানি আমাদের রুই মাছদের যে শক্ত যে অংশটা, যেটা শক্ত আর কি, ওইটাকেই তো আর্টস বলি। আর্টস মানে কি, বাঁকানো। আর্টস মানে বাঁকানো, ফুলকা গুলো বাঁকানো থাকে না, তাহলে ওর বরাবর নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে হাইওয়েট আর্টস। ব্রাঙ্কিওস্টিকাল হলো রুই মাছের যে কপাটিকা থাকে, কপাটিকা ওই যে ফুলকার উপর দিয়ে যে ঢাকনা, ঢাকনার কিনারের দিকে একটা পাতলা পর্দার মতো গঠন থাকে, ওই পাতলা পর্দার নাম হলো ব্রাঙ্কিওল অস্টিকাল পর্দা। ব্রাঙ্ক মানে ফুলকা, অস্টিকাল মানে উপরে, ফুলকার উপরের পর্দা, ফুলকার উপরের পর্দা। তারপর বলো আর কার কি কোশ্চিন আছে বলো, বলো কার কি কোশ্চিন। নিউমেটিক মানে হলো বাতাস ধারণকারী নালী। হ্যাঁ মানে বাতাস ধারণকারী নালী, ওই নালীর সাথে বায়ুথলির নালীর কানেকশন, খাদ্য নালীর সাথে বায়ুথলির নালীর কানেকশন, ওই জন্য নাম হচ্ছে নিউমেটিক নালী। বাতাস ধারণকারী নালী, বাতাস ধরে রাখা নালী, বাতাস ধরে রাখা নালী। দেখো ওটার বাংলা আরেকটা দেয়া আছে বই, দেখো দেয়া আছে দেখো। হ্যাঁ ওই যে হ্যাঁ। আচ্ছা ঘাসফড়িং এর অন্তত এক পৃষ্ঠা পড়লে একটু আগে থাকতো। হ্যাঁ সময় নষ্ট করে কি করবা। তাহলে পরে তো কেউ একজন আসে এখানে হাসির কোনো গল্প টল্প করো। হ্যাঁ না ওই যে যারা আর কি ওই যে হাফটাক কিভাবে ফুলটাক হয়, ফুলটাক কিভাবে হাফটাক হয়, ওই গল্প শুনে নি যারা, তাদেরকে একটু শোনাও। আচ্ছা ঠিক আছে।